चल 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 मेरे साथी ओ मेरे हाथी चल ले चल खटारा खींच के चल यार धक्का मार बंद है मोटर कार चल यार धक्का मार। वेलकम टू टॉक ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, আমি জানি আপনারা ভাবছেন হয়তো কি ব্যাপার ইপসিতা এই গানটা কেন গাইলে, এটা তো ঠিক জমলো না। টাইটেল থাম্বনেল দেখে কি ভেবে আসলাম, আর তুমি কি গান দিয়ে শুরু করলে, এই হাতি সাথী কার সম্পর্কে কথা বলছো ঠিক বুঝতে পারছি না তো। আগে বোঝাবো যে এই গানটা এই ভিডিওর মধ্যে যাকে নিয়ে কথা হবে তার সাথে কোথায় গিয়ে খাপ খায়। আস্তে আস্তে ভিডিওর মধ্যে বুঝতে পারবেন। তার আগেই আমি অত সাসপেন্স আমি রাখতে চাই না, কারণ আমার দর্শকদের মধ্যে অনেকেই আছে খুব টেনশানে পড়ে যায়, তো আমি কাউকে টেনশন দিতে চাই না। ওই ক্লাইম্যাক্সে নিয়ে গিয়ে এরকম করানোর আমার কোনো ইচ্ছা নেই। আমি এইরকমভাবেই প্রথমেই বলে দেবো, প্রথমেই ভান্ডা ফুটিয়ে দেবো। আমি জানি তাও আপনারা আমার কথাগুলো বসে শুনবেন, যারা আমাকে ভালোবাসেন। আর যারা টেনে টেনে দেখে তারা দেখবে, কোনো ব্যাপার না আমার। তো হাতি কিন্তু জঙ্গলের রাজা নয়, কিন্তু তাও জঙ্গলের মধ্যে হাতির একটা বিশেষ স্থান আছে, মানে বেশ ভারী ভরকম স্থান। তো এখন যাকে নিয়ে ভিডিওটা হচ্ছে তারও কিন্তু ওয়াইটিতে ভারী ভরকম একটা স্থান ছিল, করে নিয়েছিল। কেন? কারণ সে অনেক আগে শুরু করেছে, একদম প্রথম দিকে যেহেতু শুরু করেছে, বাঁশবনে শিয়াল রাজা যেরকম হয়, তো সেরকম আমাদের এই জঙ্গলে হাতি রাজা ছিল তখন। তো হাতি কেন বলছি তার পেছনে আরও একটা কারণ বলে দিই। কারণ আমরা শুনেছি যে হাতিকে দাঁত দিখানে কে এক হতে হ্যাঁ আর খানে কে এক হতে হ্যাঁ, এই জন্য মানে দোগলামি, এটাও কিন্তু এক রকমের দোগলামি। তার দাঁতটা আমরা যেটা সামনে দিয়ে দেখতে পাচ্ছি তার একটা ফাংশন আলাদা, সেটা অন্য কাজে লাগে, সেটা কিন্তু খাওয়ার কাজে লাগে না। আর যেটা খাওয়ার কাজে লাগে সেই দাঁতগুলো আমরা সচরাচর দেখতেই পাই না, সেটা একদম ভেতরে ঢোকানো থাকে, শুধু খাওয়ার সময় হাতি সেটাকে ব্যবহার করে। ঠিক আছে, তো এইবার কি বুঝতে পারলেন যে এই গানটা এই ভিডিওতে কেন করলাম? যার সম্পর্কে কথা বলবো তার সাথে খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে গেল। তো একদমই তাই, আমার তো তাই মনে হয়, বাদবাকিটা আপনারা বলবেন। তো এই যে খানে কে দাঁত এক আর দিখানে কে দাঁত এক, এই রকম একটা ক্যারেক্টার হচ্ছে আমাদের রুমালি। তো আজকে আমি আমার কমিউনিটিতে এই এত বড় একটা চ্যানেলের ভিডিও শেয়ার করেছি, আপনারা দেখেছেন। সেখানে তার কথাগুলো আমি যখন দেখছিলাম তখন ভাবছিলাম বাহ কে অ্যাক্টিং হে, বাহ কে অ্যাক্টিং হে। তো সেই ভিডিওটার মধ্যেই বলেছিল যে আপনারা আমাকে এরকম কমেন্ট করছেন বা আপনারা যে ভিডিওগুলো আমাকে নিয়ে করছেন, আপনাদের কাছে কি কোনো প্রুফ আছে যে এই বিষয়টার মধ্যে আমি আছি? আমার কাছে তো তখনই প্রুফ ছিল, আমি তো তখনই দেখিয়ে দিয়েছি। আমি কেন বলছিলাম যে এই বিষয়টাতে অবশ্যই এই বড় মাথাটা আছে। কারণ মনে করে দেখবেন যে দিদিমা মারা যাওয়ার পর যে ভিডিওটা মানে লাইভ একটা করেছিল, সেখানে যখন বলছিল যে আমি যদি চাই না আমি ওখান থেকে বসে কলকাঠি নাড়িয়ে দিতে পারি, আমি যদি চাইতাম তাহলে এদের মধ্যে সমস্ত কিছু কথাবার্তা বলে ঠিক করে দিতে পারতাম, এরকম যে এক একটা স্টেটমেন্ট দিয়েছিল, তাতেই কেন জানি না আমি বলেছি আমি আমার সিক্স সেন্স বা আমার ইনটিউশন পাওয়ারটাকে আমি ভীষণভাবে ফলো করি। কারণ আমি দেখেছি যতবার আমি সেটা করেছি ততবার দেখেছি যে আমার রেজাল্ট ভালো এসছে, ঠিক এসছে। মানে আমি যেটা মনে করি যে হ্যাঁ মন বলছে আমার এটা হবে, এটা হতে চলেছে, আমাকে কিন্তু বলে দেয়। সেই জন্যই তো ভাবুন আমাকে এরকমও বলা হয়েছে যে গাছতলায় বসে গামছা পেতে আমি যেন জ্যোতিষীর দোকান খুলি। তো আমাকে এরকম বলা হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। মানুষজন দেখেছে যে আমার যে ভবিষ্যৎবাণী সেগুলো ফলে গেছে। প্রত্যেকে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন আমি প্রত্যেকটা সময় যখন যেটা বলেছি সেটা পরবর্তীকালে গিয়ে ফলে গেছে, আমরা জাস্ট প্রুফ দেখেছি। তো গতকাল রাত্রে সঙ্গীতা ম্যাডামের যে লাইভটা ছিল আপনারা অনেকেই দেখেছেন, শুনেছেন, প্রচুর লোক দেখেছেন। সেই সময় লাইভে তখন দেখছিলাম 1000-এর ওপরের মানুষ ছিল। প্রত্যেকটা সময় থ্রু আউট দ্য লাইভ আমি ছিলাম, পুরোটা নিচেও ছিলাম ওপরেও ছিলাম, আপনারা সবাই দেখেছেন। তো সেখানে উনি কিছু কল রেকর্ডিং রিভিল করেছেন, তো আশা করি আপনারা সবাই সেটা শুনে নিয়েছেন। যারা শোনেননি তাদের বলবো এইটুকু অংশ শুনে নিন, তারপর আমি আসছি। হ্যাঁ, আমি এই কেসটা ছেড়ে দিলাম। কারণ হলো ব্যাপারটা হলো ও আমার কাছে এসেছিল, তো আমি ওকে গাইড করছিলাম। হ্যালো, এবার ও আইনি সমস্ত যা নিচ্ছে লয় আর কি, ও আরু
4-5 জন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেছে। ও আচ্ছা। তারাও লাইন বলছে বিভিন্ন। আমি ওকে বললাম দেখো টিনা, একই বিষয় নিয়ে একই মানে আমিও সোশ্যাল ওয়ার্কার, সেও সোশ্যাল ওয়ার্কার, আরেকজন সোশ্যাল ওয়ার্কার, এরকম ভাবে তোমার অসুবিধা হবে। তো আমি এই বিষয়ে আর থাকবো না, তুমি তোমার মতো ভালো থাকো, তোমার যারা আছে তোমার যেটা মনে হবে। ওর এবার মানে কি ননদ ফনদ আছে মনে হয়, বুঝতে পারলো, এই ব্যাঙ্গালোর থাকে, সে ওখান থেকে লয়ার ফয়ার পুট করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ভেতর দিক দিয়ে ওকে হেল্প করছে। এবার তারা আবার ওখান থেকে এনজিও সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগ করিয়েছে। বাবা ও ভালো একটা বড় চ্যানেল। আর শুনুন না, তারা আবার সোশ্যাল ওয়ার্কার দিয়ে যোগ করিয়েছে, ভালো করে বুঝবে। এবার আমি কি দেখছি, দেখো তারাও করছে আমিও করছি, মাঝখান দিয়ে লোকে, যেহেতু আমার ইউটিউব চ্যানেল হচ্ছে, লোকে আমায় ভাবছে, ঠিক আছে। তারপরে দেখছি আমি যে রাস্তা বলছি তার সঙ্গে আরো অনেকগুলো রাস্তা যোগ করছে। তার থেকে দেখো, তার থেকে আমি ওকে বললাম যে আমি ওকে পরিষ্কার বললাম কালকে সন্ধ্যাবেলা, তোমার তো তুমি হয় ওদের রাস্তা চুজ করো, না দাদা ওরা তো দীর্ঘদিন ধরে আমাকে সাহায্য করছে, ঠিক আছে, আমাকে সাহায্য করছে, ওরা নতুন এনজিওর সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে অল ইন্ডিয়া বিভিন্ন জায়গায়, বুঝেছো। এবং ওর জামাইবাবু মানে ননদের বর, ননদ, ঠিক আছে, কিন্তু তারা সামনে আসবে না। কি বললো শুনলেন? তারা করে দিয়েছে সবকিছু যোগাযোগ। তো শুনলেন, এখানে এই যে টিনের যে আর কি দাদা, সেবক দাদা, সে নিজেই বলছে, যে টিন নিজেই বলেছে যে তার যে ননদ, সে ব্যাঙ্গালোর থেকে বসে বসে ওকে হেল্প করছে, ঠিক আছে, হেল্প করছে, উকিলের ইনপুট দিয়েছে। তো এই কথাগুলো আমি বলিনি এর আগে, এগুলো যেগুলো আপনারা পেলেন সেগুলো হচ্ছে আমার কথার প্রুফ পেলেন। আমি তখন যেহেতু প্রুফ ছিল না, আমি অনুমান করে আন্দাজ করে করে এই কথাগুলো বলছি, নাহলে হতে পারে না। আর যেভাবে এই রুমালি বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, একটা ভুল হয়ে গেছে, এইভাবে যেভাবে কথা বলছিল, তাতেই বোঝা যাচ্ছিল ও কিন্তু এর পাশে রয়েছে। তো দেখেছেন, এই যে টিন বলেছিল কিতনে আদমি থে, তার পেছনে কিন্তু এই রুমালিরই অবদান। কারণ সেবক দাদা পরিষ্কার বলে দিল যে উকিলের ইনপুটটা কিন্তু এই ব্যাঙ্গালোর থেকে এসছে, মানে সেখান থেকে টাকা পয়সা ফান্ডিং পাঠানো হচ্ছে, যে যত উকিল লাগে লাগুক, যটা উকিল লাগে প্রয়োজন পড়ে লাগিয়ে দাও, কিন্তু এদের যেন জামিন না হয়, এরা যেন জেলের ভাত খায়, এরকম একটা টার্গেট নিয়েই ওদেরকে পিছনে লাগানো হয়েছিল। এরকম একটা টার্গেট নিয়েই এই মিথ্যা 498A মামলা করেছিল। ভাবুন, একটা কথায় শুনি আমরা যে ডটার ইজ আ ডটার টিল লাইফ, সান ইজ আ সান টিল ওয়াইফ। তো সেই ডটারের যা ভূমিকা দেখলাম বাবা মাকে জেলে পাঠানোর জন্য, মানে দেখে জাস্ট অবাক হলাম। হ্যাঁ, অবাক অতটাও কি হচ্ছি, হওয়ার দরকার কি আছে? কালটা কি কলিকালে তো সমস্ত এরকমই হবে, এরকমই তো হবে। আমরা শুনেছিলাম সে মায়ের হাতে সন্তান হত্যাও দেখছি, আবার সন্তানকে দেখছি মা বাবাকে শেষ জীবনে কিভাবে জেলে পাঠিয়ে তাদের জেলে বন্দি করে রাখা যায় সেরকম ব্যবস্থা করতে। তাহলে বুঝতে পারছেন, তো টাকা পয়সার ফান্ডিং সমস্ত কিছু এখান থেকেই হয়েছে। তো প্রুফ আমি সে সময়ও পেয়েছিলাম, যেটা আমি ভিডিওর মাধ্যমে তুলেও ধরেছিলাম। চিন্তা করে দেখুন, যখন এই টিন গেছিল কোথায়, অযোধ্যা বেড়াতে গেছিল, সেই অযোধ্যা থেকে ও অযোধ্যার ওই রাম মন্দিরে দুটো রেপ্লিকা মূর্তি নিয়ে এসেছিল, মন্দিরটার যে রেপ্লিকা দুটো নিয়ে এসেছিল। তারপরেই সে সময় ছিল এই রুমালির ছেলের পৈতে। তো পৈতের যখন ও দেখিয়েছিল গিফট আনবক্সিং দেখিয়েছিল, তার মধ্যে অযোধ্যার রাম মন্দিরের একটা রেপ্লিকা আমাদের দেখিয়েছিল। তো তখনই আমি বুঝেছিলাম যে এ গিয়ে দেখা করেছে, মানে টিন গিয়ে তার এই ননদের সাথে দেখা করেছে, সমস্ত রকমের বুদ্ধি কি করতে হবে না করতে হবে, বড় বড় এনজিওদের সাথে, উইমেন সেলদের সাথে, চাইল্ড যারা দেখে আর কি, চাইল্ড রাইটস যারা দেখে, এরকম অনেক ইনফ্লুয়েন্সিয়াল বা প্রভাব প্রতিপন্ন যেসব জায়গাগুলো রয়েছে, যেসব অর্গানাইজেশনগুলো রয়েছে, সেগুলোর সাথে এ জাস্ট মানে নিজের ক্ষমতার প্রদর্শনী করার জন্য তাদের সাথে যোগাযোগ একে করিয়ে দিয়েছে। যখনই এই ছোট্ট বাচ্চা মেয়েকে বলে দিয়েছে যে যেভাবেই হোক তুমি এই বাতকুলার আমার পরিবারকে যথাযোগ্য শাস্তি দাও, আর আমি সেই দেখে চোখ জুড়াই। কারণ একটা সময় এরকম ছিল যে তোমার জন্য তোমার বাপের বাড়ির লোকরা আসবে, তাদের প্রাধান্য দিতে গিয়ে
আমাকে অতটা প্রাধান্য দেয়নি যেখানে আমার বর ছিল সাথে। আমার বরের কাছে আমার মাথা হেট হয়ে গেছিল, নিচু হয়ে গেছিল। আর তখনই আমি শপথ করেছিলাম যে এর যদি সুযোগ পাই যথাযোগ্য আমি রিভেঞ্জ নেব। ঠিকই করে নিয়েছিল। তো সেখানে যখন দেখেছে যে যার জন্য ওই ফ্যামিলির লোকেরা ওর সাথে বেশি ভালো মানে আদর আপ্যায়নটা করেছিল অবশ্যই, কিন্তু বাড়ির মেয়ে, চিন্তা করে দেখুন, শিলাদেবী হয়তো ভেবেছে যে তো বাড়ির মেয়ে, তো আমার মেয়ে, আমার যদি কিছু প্রবলেম হয় আমি তাকে বলি, কুটুমদেরকে বেশি আর কি পরিচর্যা দিই, ভাবতেই পারে। কিন্তু সেখানে মেয়ে যে এরকম সেটাকে ইগোতে নিয়ে নেবে সেটা তো বুঝতে পারেনি। যদি বুঝতো তাহলে হয়তো কুটুমদের ছেড়ে মেয়েকে আগে তোয়াজ করে রাখতো। তো যাই হোক, সন্দীপদের বাড়িতে যে কোনো মানুষ তাদের দেখেছি গেলেই যেভাবে ওরা আদর আপ্যায়ন করে, তো সেখানে মেয়ে জামাইকে আদর আপ্যায়ন করেনি এটা আমি মানতে নারাজ। হ্যাঁ, হয়তো বলেছে যে ওরা এসছে তো ওদের তো একটুখানি তোরা মানিয়ে গুছিয়ে নিস, হয়তো এরকম ধরনের বলেছে, বা এই যে থাকার জায়গা হয়তো অসুবিধা হচ্ছে, কিছু একটা হয়তো মেয়ে বলে মনে করে মনের কথাটা বলেছে, সেটাকেই এ নিজের ইগোতে নিজের প্রেস্টিজে নিয়ে নিয়েছে। আর তার জন্য আজকে যাদের ফ্যামিলির জন্য ওকে ছোট হতে হয়েছে হয়তো ওর বরের কাছে, তাকেই শান দিয়ে এমন অস্ত্র তৈরি করছিল যে সেই অস্ত্র দিয়েই তোদের আমি বিঁধব। এর জন্য করেছিলি না? এমনিতেই জানেন যে সন্দীপ কিন্তু প্রথম থেকেই ওর দিদি জামাইবাবুর সাথে এরকমভাবেই মানে চলাফেরা করতো। মানে সন্দীপ তো ছিল জামাইবাবুর জো জিজাজি বলেঙ্গে वो मैं करूँगा, এইরকম ধরনের ইমেজ ওর ছিল আমাদের কাছে। আমরা দেখেছি প্রত্যেকটা সময় যেখানে যখন দরকার পড়েছে সন্দীপ, সে এই থুনথুনের মা যখন অসুস্থ ছিল তখন সেখানে গিয়ে কর্তব্য করা, ওরা যখন প্রথম কলকাতায় এসেছিল তখন সেখানে এসে কর্তব্য করা, সমস্ত আমরা দেখেছি। তো ওকে সবসময় দেখতাম যে দিদি জামাইবাবুর কাছে পিছনে এরকম হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো, যে যেটা তোমরা বলবে বলো, আজ্ঞা দাও, আমি করব। সেরকমভাবেই সন্দীপ ছিল। আর সন্দীপ নিজেও স্বীকার করেছে যে ওর দিদিকে ও খুব ভয় পেত। তো যাই হোক, আস্তে আস্তে সন্দীপের ভেতর থেকেই সেই ভয়টা কখন যেতে থাকলো, যখন সন্দীপের বিয়ে হলো, যখন দেখলো এরা চুক্তি করলো, করে সমস্ত ভিডিও এই টিন আর সন্দীপ তাদের নতুন সংসার, তাদের নতুন দাম্পত্য, সেই ভিডিওগুলো করতো আর দিদিকে দিত। দিদি সেগুলো নিজের চ্যানেলে প্রকাশ করতো, দিয়ে ভালো টাকা ইনকাম করতো। আর এদেরকে দিত মান্থলি 10,000 টাকা। চুক্তি হয়েছিল 25,000 টাকায়। তো সেই চুক্তি অনুযায়ী মাত্র 2 মাস বা 1 না 2 মাস দিয়েছিল, তারপরেই হঠাৎ করে যে ভালো ইনকাম হচ্ছে না বলে 25 থেকে লাফিয়ে হঠাৎ করে 10-এ চলে আসে। তো এই সময় আমরা জানি, দেখেছি যে টিনের মাথায় কতটা বুদ্ধি আছে জানি না, কিন্তু টিনের বাপের বাড়ি তাদের মাথায় তো প্রচুর বুদ্ধি আছে। ওর মা, বাপি, ওর ঠাম্মি এসব নিয়ে নিশ্চয়ই আলোচনা করেছে যে কি ব্যাপার, তোদের বললো 25 দেবে, হঠাৎ করে 10 দিয়ে দিল, কি ব্যাপার, এরকম হতে পারে। এটা আমি আমার অনুমান করে বলছি। কিন্তু আস্তে আস্তে একটা জিনিস হলো কি, যে টিনের চোখ ফুটলো। সেটা কিভাবে ফুটলো, সেটার জন্যও কিন্তু আজকে এই সন্দীপের মামার বাড়ির কেউ একজন দায়ী, যে কিনা সাপের গালেও চুমু খায়, ব্যাঙের গালেও চুমু খায়। এদিকে রুমালিকে বলছে 25,000 টাকা, পাগল নাকি, ওদের এত অকাত আছে নাকি, 25,000 টাকা অনেক বেশি দিয়ে দিচ্ছিস। আর তার মধ্যে অবশ্যই এটার মধ্যে আরেকজনের মাথা, সেটা হচ্ছে গিয়ে খোদ রুমালির হাজব্যান্ড থুনথুন। সেও নিশ্চয়ই বলছে 25,000 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, না দরকার নেই, 10 দিলেই ওরা হাসতে খেলতে করবে। কারণ সন্দীপ তো সেরকমই তখন ইনকাম করছিল, ও যা কাজ করছিল এরকম ধরনেরই ইনকাম করছিল। তো 25 এত দিস না, 10 দিলে ওরা হাসতে খেলতে কাজ করবে। তো সেটাই হলো। আর এদিকে যখন টিন সেই মামার বাড়িতে যেত, টিনকে সেই ব্যক্তিই বলতো যে তোদের 10,000 টাকা দেয়, ওরা তো মাসে অনেক টাকা কামায় রে, অনেক টাকা কামায়, তোরা একটা কাজ করতে পারিস না, তোরাই তো ভিডিও করছিস, তোরা কষ্ট করছিস, তোরা নিজেদের চ্যানেল খোল, সেখানে ভিডিও দে, সেই পুরো টাকাটা তো তাহলে তোদের হয়ে যাবে। তো এই বিষয়টা সন্দীপের মাথায় না ঢুকলেও টিন কিন্তু নিশ্চয়ই ক্যাচ করেছিল। আর তারপর থেকেই আস্তে 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 টিন মানে লাগাম ছাড়তে থাকে। তখন থেকেই আস্তে আস্তে যে আজ ভিডিও দিচ্ছি না, ভাল লাগছে না, না শরীর ভালো নেই, এরকম করতো, একটা সময় ছিল। তার মাঝখানেই টিনের হচ্ছে গিয়ে একটা দাদার বিয়ে ছিল। তো সেই দাদার বিয়ের আগেই কিন্তু মস্ত বড় একটা ঝামেলা হয়েছিল, যেটা আমরা সবাই জানি। তো এই সোনা বাবার পুরো যে প্রেগনেন্সি জার্নি, সেটা পুরোটা
কি করেছে না, এই রুমালি নিজের চ্যানেলে বেচেছে। বাচ্চার ফেসটা এই সন্দীপরা নিজেদের চ্যানেলে দেখিয়ে দিয়েছিল, সেটার থেকে রুমালির খুব রাগ হয়েছিল। সেই এমন রাগ হলো যে চ্যানেল দুটোই ডিলিট করে দিল। কেন? চ্যানেল দুটো যদি থাকতো, ভিডিও যদি বন্ধ হয়ে যেত, বাট চ্যানেল দুটো যদি থাকতো তাহলে আজকে এই সোনা বাবার যে যখন প্রেগনেন্সি জার্নিটা আমরা যখন তখন আবার দেখতে পারতাম। কিন্তু না, ওর এতটাই মাথা গরম হয়ে গেল যে ও চিন্তা করলো না যে বাচ্চাটা সবে হয়েছে, এখন যদি ওদের চ্যানেলগুলো বন্ধ করে দিই ওরা কি করবে। ও চেয়েছিল এই যে না খেয়ে মর, তোরা আমার সাথে এরকম করেছিস না, না খেয়ে মর। ও প্রথম থেকেই রিভেঞ্জ, যেই রিভেঞ্জটা কিনা আজ ও কার সাথে নিচ্ছে না, সোনা বাবার সাথে নিচ্ছে। এটা সত্যি কথা। তো চিন্তা করে দেখুন, এই রুমালি তাকে বা তাদেরকে সাপোর্ট করে গেছে যারা কিনা ওর মাকে পরকীয়ারত বলেছে। সেটা একটা ভিডিওর মধ্যে বলেছিল, আমি বিশ্বাস করি না, এইটুকুই বলেছিল, আমি বিশ্বাস করি না যে মামুনি এটা করেছে। সন্দীপ একটা প্রশ্ন করেছিল, প্রশ্ন আমরাও করেছিলাম, আমি তো করেইছিলাম। তো সেখানে আরও একটা কথা, যে আমাদের মার গর্ভ কি নর্দমা, তুমি আমি নর্দমার কীট। কারণ এই নর্দমার কীট, মায়ের গর্ভ যে নর্দমা, তাকেও কিন্তু সাপোর্ট করে গেছে। অবশ্যই ওই বাচ্চা মেয়েকে সাপোর্ট করা মানেই ওই বাচ্চা মেয়ের যারা দালাল তাদেরকেও সাপোর্ট করা, তাই না? তো সেক্ষেত্রে তখন বলেছিল যে মায়ের গর্ভ নর্দমা কিনা সেটা তো বাচ্চারাই প্রমাণ দেয়। তো সত্যি কথা বলতে আমি এটুকু জানি যে শিলাদেবীর গর্ভ নর্দমা নয়, কারণ সেখান থেকে সন্দীপেরও জন্ম হয়েছে, সন্দীপকে আমরা দেখেছি। তবে হ্যাঁ, এই রুমালির ক্ষেত্রে বলতে পারি যে মায়ের গর্ভে নয়, ও সেই গর্ভ থেকে বেরিয়ে এসে মনে হয় যেখানে ও বড় হয়েছে সেটা মনে হচ্ছে নর্দমা। এটা সত্যি কথা। কারণ এই যে আর কি এরকম নোংরা চক্রান্ত করতে পারে, তার মনের মধ্যে কতটা নোংরা কাদা পাক যেগুলো কিনা নর্দমার মধ্যে থাকে। তো সেই নর্দমার মধ্যে থেকেই নিশ্চয়ই সেই পাকেরও জন্ম হয়েছে। আর তাছাড়া কি বলা যায়, তাই না? আর কি বলা যায়? ও নিশ্চয়ই নর্দমার মধ্যে থেকে ছিল, সেই জন্যই আজকে আমাদের জলজ্যান্ত ও প্রমাণ দিয়ে দিল যে ওর মনের মধ্যে পাক ছাড়া আর কিছু নেই। ও ভেবেছিল যে ছোটবেলায় ওকে যেমন মামার বাড়ি চলে যেতে হয়েছে, ওকে মামার বাড়ি চলে যেতে হয়েছে, সেটা যে ওর ভালোর জন্য ওকে শিলাদেবী আর ওর বাবা পাঠিয়েছিল সেটা ও কখনো বোঝেনি। কারণ যেখানে ওকে পাঠানো হয়েছিল সেখানে তারা ওকে এটাই বুঝিয়েছে, এটাই বলেছে যে তুই মেয়ে, তাই জন্য তোর বাবা মা তোকে পরিত্যাগ করেছে, তোর ভালোর জন্য এখানে পাঠায়নি। তুই মেয়ে তো, তাই জন্য তোকে এখানে পাঠিয়েছে। তুই ভালো পড়াশোনা করবি, শহরে সুন্দর পরিবেশে মানুষ হবি, গ্রামের ওই খাটাখাটনি রোদের মধ্যে জলে পুড়ে তোকে কাজ করতে হবে না, সেই জন্য পাঠিয়েছে এই জন্যেই যে তুই মেয়ে, এইটা ওকে বুঝিয়েছে। সেই জন্য ও চেয়েছে যে সোনা বাবা যাতে মামার বাড়ি চলে যায়, কারণ ও দেখে নিয়েছে যে মামার বাড়ির পরিবেশটা একেবারেই ভালো না। তো যেমন ওকে মামার বাড়িতে ছোটোবেলায় কাটাতে হয়েছে, এইরকম টক্সিক কথাবার্তার মাঝখানে, এরকম টক্সিক পরিবেশের মাঝখানে, তেমনি ও চেয়েছে যে এই সোনা বাবাও যাতে মামার বাড়িতে চলে যায়, সেখানে গিয়ে অটো চালানো, টোটো চালানো শিখবে, এইসব করা শিখবে। রাস্তা দিয়ে যেতে যেতে ওই দেখো এইসব করা শিখবে। ও এটাই ভেবেছে। তারপর হচ্ছে গিয়ে নাচানাচি, এরকম জল নিয়ে নাচানাচি করা, এইসব শিখবে। ও চেয়েছে যে যেরকম ওর ছোটোবেলায় সারাক্ষণ এইটা মাথায় ঘুরতে থেকেছে যে আমার বাবা মা আমাকে পরিত্যাগ করেছে আমি মেয়ে বলে, তেমনি এই সন্তানটা এও যাতে একটা বাজে পরিবেশ পায়, তাহলে ওর সেটা হবে, রিভেঞ্জটা নেওয়া হবে একেবারে সফল। এটাই ওর মনের মধ্যে চলেছে। না হলে নিজের চোখের ওপর দেখে যে ওদের বাড়ির পরিবেশ কীরকম, ওর মা কীরকম ঘোরা বেড়ানো করছে, তার ওপর আমি তো 100% শিওর সর্বোপরি এই ফোকলার সাথে ওর আলাপ হয়েছে। তো সেই ফোকলার সম্পর্কে সমস্ত যখন শুনেছে তখনই ও ঠিক করেছে যে এই তো আদর্শ, এই হচ্ছে আদর্শ। এই পাতকুল্লার পরবর্তী প্রজন্মকে মানুষ করার জন্য এ হচ্ছে আদর্শ। যখন যা দরকার তখন তা শিখিয়ে দেবে, কখনো এরকম করা শিখিয়ে দেবে, কখনো এরকম করা শিখিয়ে দেবে, সব শিখিয়ে দেবে। চুরি ছিনতাই কোনোটা বাদ রাখবে না, মেয়েবাজি, বাহ, এই তো পাতকুল্লার পরবর্তী প্রজন্ম দেখার মতো হবে। কারণ তারা আমাকে পরিত্যাগ করেছিল না,
এই হচ্ছে আসল ব্যাপার। তো আজকে প্রুফটা কি পাওয়া গেল? আমার ওপর এত রাগ, কারণ আমি সব সত্যি কথাগুলো একদম বলে দিচ্ছিলাম, পয়েন্ট টু পয়েন্ট, ওর জয়েন্ট টু জয়েন্টে ব্যথা লেগে গেছে, সেই জন্য আমাকে স্ট্রাইক দেওয়া। বাট স্ট্রাইক দিলে কি হবে? ভগবান যার সাথে আছে, যে সত্যি কথা বলে, তাকে হাজার স্ট্রাইকেও কিচ্ছু হবে না। কি হলো, 90 দিনের স্ট্রাইক আমার উঠে গেল, না কারোর পায়ে পড়েছি, না কাউকে গিড়গিড়িয়েছি। হ্যাঁ, স্ট্রাইক খেয়েছিলাম, সেটা আমার দর্শকদের জানিয়েছি এই কারণেই যে আমাকে নিতে পারছে না, আমাকে নিতে পারছে না। তো এইরকম মেয়েকে না, মানে সত্যি কথা বলতে ছেঁড়া জুতো দিয়ে পিটানো উচিত, ছেঁড়া জুতো দিয়ে। তো এটা ভগবান ছেঁড়া জুতো দিয়েই ওকে পিটিয়ে দিল। আর আবারও একটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, যেই ভবিষ্যৎবাণীটা একমাত্র এই মহিলা ছাড়া আর কেউ জানবে না। ও ওর ছেলের কাছে ঠাঁটিয়ে চড় খাবে একদিন, এটা আমার মন বলছে, অনুমান করে বলছি। কারণ সে কিন্তু সবটা দেখেছে, যে মামা যখন প্রথম কলকাতায় এসেছিল তখন মামা কীরকম জিনিসপত্র, তার দিদা কীরকম জিনিসপত্র সব পাঠিয়ে দিয়েছিল। তারপর হচ্ছে গিয়ে ওই ব্যাঙ্গালোরেও কাজে কর্মে সমস্ত কিছুতে মামা কীরকমভাবে তার মাকে সম্মান করতো, সমস্তটা দেখেছে। আর এই নোংরা খেলাটা সেও কিন্তু সব দেখছে, মুখে হয়তো কিছু বলে না, কিন্তু যেদিন এই ছেলের ওপর ছড়ি ঘোরানোর চেষ্টা করবে সেই দিন কেউ দেখতে পাবে না। আমি বলছি, হয়তো যদি হাতেও না মারে, হাত দিয়ে এরকম করেও না মারে, কিন্তু তাও এমন একটা আঘাত দেবে যেটা কিনা গালে 5টা আঙুলের দাগ আমরা দেখে নেব। এটা আমার বদ্ধমূল ধারণা, হবেই হবে। এত নোংরা চক্রান্ত কেউ করতে পারে নিজের ভাই, নিজের মা, নিজের বাবার সাথে, আর ওই ছোট্ট ফুটফুটে বাচ্চাটার সাথে? আমি ভাবতে পারি না। ও ভালো করে জানে যে ওই বাড়িতে গেলে এই বাচ্চা পুরো সর্বনাশ হয়ে যাবে, বাট ও এটাই চায়। কারণ ওকেও তো মামা বাড়ি যেতে হয়েছিল, ও ছোটোবেলায় মনে হয় সুস্থ পরিবেশ পায়নি। হ্যাঁ, সুস্থ পরিবেশ ছিল না তো, নাহলে মানুষের মাথার মধ্যে এত কিচাড় হয়, কি অ্যাক্টিং! ছি ছি! পয়সা অনেক পয়সা আছে, আর ভগবান করে যেন আরও অনেক পয়সা হোক, কিন্তু মান সম্মান জিরো। ওই যে অত বড় বাড়িটা, ওটা একটা শোরুম, আর তাছাড়া কিচ্ছু নেই। আর সম্পর্ক সেটাও তাই, শুধুমাত্র যতক্ষণ ক্যামেরা অন থাকে ততক্ষণ হেসে হেসে কথা বলে, তাছাড়া দুজনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিচ্ছু নেই। ওর হাজব্যান্ড জানে যে আমি কথাগুলো ঠিক বলছি, আর ওর হাজব্যান্ড আরও নোংরা, যে কিনা নিজের বউয়ের ঠিক ভুল বিচার করতে পারে না, তাকে অন্যায় করতে আটকাতে পারে না, তার মতো ধ্বজভঙ্গ সরীসৃপ হাজব্যান্ড আর দুনিয়ায় একটা নেই। হতে পারে মানুষের ভুল, কিন্তু সেক্ষেত্রে জীবন সঙ্গী তাকে আটকাবে যে না, এটা করো না। আমি অবাক হয়ে যাই সেই ভিডিওটা, যেটাতে কেঁদে কেঁদে আমি যেটা শেয়ার করেছি, যে ভিডিওটা কেঁদে কেঁদে বলছে আমি ভগবানকে পুজো করি, আমি ভগবানের পুজো করি, আমি মিথ্যা কথা বলছি না। আজকে সব প্রমাণ হয়ে গেল। আর যদি সত্যি এই যে লোকটা সেবক, সে যদি মিথ্যা কথা বলে থাকে, যদি এই কনস্পিরেসি, এই চক্রান্ততে এই রুমালি না থাকে, তাহলে এই লোকটার বিরুদ্ধে ও স্টেপ নিয়ে দেখাবে, এফআইআর, কেস, কোনো একটা কিছু করে আমাদের দেখাবে যে এই লোকটা ওর নামে কুৎসা রটাচ্ছে, সেই জন্য ও এর বিরুদ্ধে স্টেপ নিয়েছে। আর আমি জানি ও পারবে না, কারণ এই লোকটা ঠিক বলছে, শোনা যায়, বোঝা যায়। আর আমি তো প্রমাণ আপনাদের তখনই দেখিয়ে দিয়েছিলাম। ভিডিওর মধ্যে ভিডিও রিমিক্সিং করার অপশান বন্ধ করে দিয়েছে, কারণ জানে ওর পুরনো সব সত্যিগুলো আমি তুলে ধরে আনছিলাম। যেখানে কলকাতায় এসে প্রথম বলেছিল যে আমি কলকাতায় পা রেখেছি, কিচ্ছু নেই, সমস্ত কিছু মামুনি গুছিয়ে পাঠিয়ে দিয়েছে একটা নতুন সংসারে, যা লাগে সমস্তটা মনে করে যে এটা লাগতে পারে, ওটা লাগতে পারে, সেটা লাগতে পারে। কই, ওর তো মসজিদজি ছিল ওখানে কাছাকাছি, তাও তার বাড়ি, সে পাঠিয়েছিল? পাঠায়নি। সে তো যা দেওয়ার এখানে এরকম টুক করে শিশি খুলে দিয়ে দিয়েছে এই জায়গাটাতে, যার জন্য আজকে এরকম বিষকন্যা হয়ে দাঁড়িয়েছে, একটা বিষকন্যা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটার মধ্যে আমি এটাই বললাম, আর বললাম প্রুফ যেরকম দিয়ে গেলাম। তো বলবো যে ও যদি
বেকসুর হয়, যে কথাটা ও বলেছে যে আমি সবের মধ্যে নেই, তাহলে সেটা প্রুফ করার জন্য এই সমাজসেবক দাদার বিরুদ্ধে ও স্টেপ নেবে, কেস করবে, FIR করবে, আর তার প্রমাণ আমাদের দেখাবে। ছি, থুতু ছাড়া আর কিচ্ছু দেওয়ার নেই, থুতু ছাড়া আর কিচ্ছু দেওয়ার নেই। এত টাকা, এত পয়সা, এত কিছু কি হবে, সাথে যাবে মানুষের? আজকে আমি আমার এই চ্যানেলটা থেকে ইনকাম করে, আমি নিজের পয়সায় সগর্বে এই চ্যানেলটা থেকে আমি বলেছিলাম যে আমি আমার বাবা মা যা আছে মোটামুটি চলে, কিন্তু তার চেয়েও ভালো যাতে তারা থাকতে পারে, সেই জন্য এখান থেকে ইনকাম করে কিছুটা আমি সেখানে ব্যবহার করি বলেছিলাম। সেই চ্যানেলের স্ট্রাইক দিয়ে বন্ধ করতে চেয়েছে। ছি, আমিও তেমনি না যে নিজের বাবা মায়েরটা বোঝে না, সে নাকি আমার বাবা মায়ের বুঝবে। উফ, সত্যি আমার মাথা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।